প্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন চ্যানেল আই প্রতিদিনের আয়োজন সাম্প্রতিক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা। অনুষ্ঠানটি উপস্থাপনা এবং পরিচালনা করছেন জিল্লুর রহমান। তৃতীয় মাত্রা দেখবার জন্য আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, সাম্প্রতিক বিষয়মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আজকে আমাদের অতিথি সাম্প্রতিক সময়ের সবচাইতে আলোচিত মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন। এই আলোচনায় আরো অতিথি হিসেবে অংশ নেবেন দেশের বিশিষ্ট সাংবাদিক, অ্যাসোসিয়েটেড প্রেস, এপির বাংলাদেশ ব্যুরো প্রধান ফরিদ হোসেন। দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি ঢাকা সদরঘাট থেকে এমভি নাসরিন 1 এই লঞ্চটি 800 যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল এবং চাঁদপুরের মেঘনা ডাকাতিয়া মোহনায় দুর্ঘটনা কবলিত হয়ে পড়ে এবং সেই দুর্ঘটনায় শত শত মানুষ প্রাণ হারায়। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় 2 শতাধিক মানুষ। গত 20 মাসে অসংখ্য লঞ্চ দুর্ঘটনা হয়েছে, মারা গেছেন শত শত মানুষ। সংবাদপত্রের হিসেব অনুযায়ী 7টি বড় লঞ্চ দুর্ঘটনায় মারা গেছেন প্রায় 1,500 মানুষ। মাননীয় মন্ত্রী, আপনার কেমন লাগছে? 7টি দুর্ঘটনা নয়, একটি দুর্ঘটনা ঘটলেও, একটি মানুষ মারা গেলেও আমার খারাপ লাগে, কারণ আপনাদের স্ট্যাটিস্টিক্সে ভুল আছে। বড় লঞ্চ 3টি ডুবেছে, একটি ছোট। কথা আমি সেখানে আপনার সাথে বলবো না। আমি প্রথমে বলবো যে স্ট্যাটিস্টিক্সগুলি সবাইকে ঠিক করতে হবে। যেমন আপনি প্রথমে স্টার্ট করলেন যে 800 মানুষ নিয়ে যাচ্ছিল, কেমনে ঠিক করলেন এটা? যেমন আমাকে যদি প্রশ্ন করেন, আমি তাহলে বলবো কত মানুষ যাচ্ছিল সেটা নির্ধারণ করার জন্য আমি বলবো যে কত মানুষ বেঁচে আছে, কত মানুষ নিখোঁজ রয়েছে। এই দুটাকে মিলালেই বুঝতে হবে যে কত মানুষ যাচ্ছিল। আপনি পট করে যদি বলে ফেলি আমি যে না আপনার 800 না 600, তাহলে এটাই ভুল হবে। আরো যদি বলি যে না এটা 500 অথবা 1000, সেটাও ভুল হবে। আইডেন্টিফাই করবেন কিভাবে আপনি? যারা আত্মীয়স্বজন রয়েছে তারা কিন্তু রিপোর্ট লেখাচ্ছে। আমরা কন্ট্রোল রুম করেছি 2টাই, ভোলা এবং চাঁদপুরের মধ্যে। সেখানে যারা আত্মীয়স্বজন হিসেবে যারা সেদিন যাওয়ার কথা ছিল তারা নিখোঁজ লিস্ট বানিয়েছে। নিখোঁজ লিস্ট বানানোর পরে চলে গেছে ভোলাতেও তারা নিখোঁজ লিস্ট বানিয়েছে। এই 2টা লিস্টে মিলাবার পরে সেখানের মধ্যে ধারণা করা হবে কত ছিল। ম্যাক্সিমাম সেখানের মধ্যে 5% অথবা 2%। এটা একটা অসুবিধা কি, আমরা যেমন সাংবাদিক হিসেবে যে জিনিসটা দেখি মহোদয় সাহেব, যে এই লঞ্চগুলোতে আমরা কখনোই যেন জানতে পারি না যে কতজন যাত্রী ছিল। এই যে একটা সংখ্যার যে বিভ্রাট, অর্থাৎ আমাদের এই লঞ্চগুলোতে যেমন আমাদের বিদেশি পত্রিকার জন্য লিখতে গেলে বা বাইরের জন্য বলতে গেলে ওরা বলে যে কতজন যাত্রী ছিল, কিন্তু এখানে টিকিটটা সেইভাবে রাখার ব্যবস্থা নাই। এই যে কতগুলি অনিয়ম, মৌলিক কতগুলি বিষয়, আপনারা সেই জিনিসটাও কিন্তু তাৎক্ষণিকভাবে আপনারা বলেনও না যে কতজন যাত্রী ছিল বা কতজন নিখোঁজ হয়েছে, কতজন মারা গেছে। আসলে আমরা আদৌ জানতে পারি না যে কত লোক সেই অর্থে আমরা আমাদেরগ্রস্ত হলো। আমি আপনি একটা সঠিক কথা বলেছেন। এটা নির্ণয় করার জন্য খুবই সুন্দর ব্যবস্থা করা যায় যদি সবাই আমরা করি। আমরা প্রথমে আপনি চলে আসলেন লঞ্চ দুর্ঘটনার মধ্যেই, যাই হোক এটা দিয়ে শুরু করে যাব, আমরা অন্যদিকেও যাব। এটা বাইরে যদি টিকিট সিস্টেম করে উঠাতে পারতাম তাহলে পরে এক্স্যাক্টলি বলা যেত যে এটার মধ্যে এত আছে। এখানের মধ্যে পথেও কিন্তু যাত্রী উঠে, নৌকা দিয়ে যাত্রী উঠে। আমাদের যে সোশ্যাল যে কালচারটা, এই কালচারটা লঞ্চের উপরে আগে বিছনায় বিছিয়ে আসে, তারপরে জায়গায় উঠে। তো এই ধরনের লঞ্চের মধ্যে গিয়ে তারপরে
টিকিট করতে হয়। যেমন আমাদের বিআইডব্লিউটিসি যে জাহাজগুলি আছে বুকিং সিস্টেম আছে, আগে করতে হয়, বুকিং সিস্টেম আছে, তারপরেও মানুষ বুকিং করে না। ওই জাহাজের মধ্যে আমাদের 70% টিকিট আমাদেরকে দিতে হয়। আরেকটা জিনিস আমি বিগত দিনে করেছিলাম, বাক্স দিয়েছিলাম যে কেউ যদি লঞ্চে যাতায়াত করতে থাকে অন্তত একটা স্লিপ যেন ওই বাক্সের মধ্যে দিয়ে যায় যে আমি অমুক লঞ্চে করে যাচ্ছি। তাহলে পরে একটা অ্যাক্সিডেন্ট হলে অন্তত জানা যাবে যে একটা লোক গিয়েছিল, কেউ দেয় না। তারপর নালিশ করার জন্য কিন্তু এখনো সদরঘাটে দেখবেন কমপ্লেন বক্স আছে, চাঁদপুরে দেখবেন কমপ্লেন বক্স আছে। কমপ্লেন বক্সে আমি আজ পর্যন্ত একটা চিঠি পেলাম না। এটা কিন্তু করেছিলাম প্রথম লঞ্চ যেটা ডুবলো তারপরে ঈদের আগে। আমরা 3টা ঈদ খুব সুন্দরভাবে করেছি। আমার এখানের মধ্যে বক্তব্য, আমরা যদি এইভাবে এক্স্যাক্টলি না গিয়ে আমরা যদি আলোচনাটা এভাবে আনি, আমাদের মনে হয় জনগণ এবং আপনাদেরও সব এই সমস্যাগুলি লঞ্চ ডুবির যে যত সমস্যা আমরা উল্লেখ করব না কেন, এই সমস্যাগুলি প্রচলিত হয়ে আসছে। সেখানে একটু যদি করতে পারে, সেখানেই সমস্যাটা যেটা হচ্ছে প্রচলিত হয়ে প্রচলিত হয়ে আসছে। এবং আমার মন্ত্রণালয় শুধু বিআইডব্লিউটি এর যে ইনল্যান্ড শিপিং না, আমার মন্ত্রণালয় বিএসসি রয়েছে, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, যেটা আমরা এই সরকার আসার আগে 13 কোটি টাকা লোকসান দিচ্ছিল, যেটা জাহাজ 29টা থেকে কমতে কমতে মানে 12-13টায় নেমেছে। চট্টগ্রাম পোর্টের মধ্যে যেখানে মধ্যে সমানে হরতাল হতো, যেখানে মধ্যে 7 দিন লাগতো একটা জাহাজ কন্টেনারকে কন্টেনার চুরি হতো, এই ছিল সিনারিও। বিআইডব্লিউটিসি 2.5 কোটি টাকা লোকসান দিত আপনার। এগুলো কিন্তু আমার মন্ত্রণালয়, এই প্রসঙ্গগুলো তো আমরা পরে আসছি। আমি একটু শুরু করতেছি। এইভাবে বিভিন্ন সেক্টরের মধ্যে প্রচলিত ভাবে একটা ব্যাড এবং কালচারে বলেন, অভ্যাসে বলেন, দুর্নীতিতে বলেন, প্রচলিত এগুলো হয়ে আসছে। লঞ্চের দুর্ঘটনাটা আগে হয়েছে এবং এইসব কারণে হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি সাম্প্রতিক, সেটা হচ্ছে যে আপনার এই যেগুলো বললেন সেগুলো তো আমরা দেখে পড়েছি, কিন্তু এই যে লঞ্চ মালিকদের কাছে আমি বলতেছি যাত্রীরা যে জিম্মি হয়ে আছে, আমি আসতেছি, সেটা বলেন, আমি এক্স্যাক্টলি আসতেছি। এগুলি ঠিক করার দায়িত্ব আমার কাছে দিচ্ছে যে তুমি এগুলি ঠিক করো। এবং প্রধানমন্ত্রী আপনার পার্লামেন্টের মধ্যে একটা বক্তব্য দিয়েছেন, 17টা সাজেশন আমরা বাস্তবায়ন করতেছি, তিনি পার্লামেন্টে বলেছেন। এখানের মধ্যে 3টা জিনিস যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু সব চিহ্নিত হয়ে যাবে। 1 নম্বর, লোডিং ওভারলোডিং, মানে লোডিং এর ক্ষেত্রে মালাবান এবং যাত্রীর ওভারলোডিং, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ডিজাইন ডিফেক্ট, অর্থাৎ জাহাজের যে মেকিং, এইটা মেকিংটাই প্রবলেমেটিক। 3 নম্বর ব্যাপার হচ্ছে সারাইন শুকানি, কিন্তু এই জিনিসগুলো তো সিদ্ধান্ত হলো কাগজে কলমে, বাস্তবে গিয়ে কি হচ্ছে যদি মন্ত্রী আপনি আমাদের সেটা বলতে পারেন, যেন বাস্তবে কি দেখছে। এই আমি বলছি, এই 3টা সমস্যা যদি আমরা সমাধান করতে পারি, আর একটা সমাধানে আমাদেরকে হাত দিতে হবে, সেটা হচ্ছে ট্রাফিকিং অব দি রিভার রুট। আগে ছোট ছোট লঞ্চ চলতো, অল্প কিছু লঞ্চ চলতো, মানুষ কিন্তু অনেক আসা যাবো, পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু মানুষ বেশি আসতো, কিন্তু লোকসংখ্যা কম ছিল। এখন লোকসংখ্যা বেড়েছে, পার্সেন্টেজ যদি কমে গেছে, তার 40% আসছি, কিন্তু এখন লোকসংখ্যার সে তুলনায় বড় জাহাজ এখন এখানে আসে। কিন্তু মজা ব্যাপার, রিভার ট্রাফিকিং বলে তো কোনো জিনিস আমাদের দেশে কিচ্ছু এখনো কনসেপ্টই নেই, হয়নি। কিন্তু আপনি তো বলছেন যে এটা করা দরকার, হয়নি। অবশ্যই এখন আসেন একটা তৈরি। এখন ধরেন যে ডিজাইন যে ব্যর্থ, এই ডিজাইন ব্যর্থের ক্ষেত্রে সর্বপ্রথম একটা আর্কিটেকচারাল ডিজাইন যেই করুক না কেন, সেটা যে পারফেক্ট, যত ভালো আর্কিটেক্টই হোক না কেন, সেটা যে পারফেক্ট কেউ বলতে পারবে না যতক্ষণ না একটা ট্যাঙ্ক মডেল টেস্ট না করা হয়। এই মডেল টেস্টের জন্য যে একটা ফেসিলিটি, এটাকে বলা হয় আপনার টোয়িং ট্যাঙ্ক ফর মডেল টেস্টিং অফিসিয়াল। একটা ট্যাঙ্ক থাকবে, সেখানের মধ্যে মডেলটাকে টেস্ট করা হবে বাই গিভিং উইন্ড ভেলোসিটি, বাই গিভিং দ্য ওয়াটার। এটা বাংলাদেশে নাই, কমপ্লিটলি নাই। এটার জন্য সর্বপ্রথম আমরা স্টেপ নিলাম যে বুয়েট এটাকে করবে।
বুয়েট এই কাজটা করার জন্য পদক্ষেপ অনেক এগিয়ে গেছে। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এই প্রজেক্ট পাস করে মন্ত্রণালয় দিয়েছে, মন্ত্রণালয় দিলেই তারা এই বছর একটু আপনারা যদি করে যে এগুলো খুব ভালো ভালো কথা আপনি করছেন, কিন্তু বাস্তবটা হচ্ছে যে আপনার এই দিনের বেলা লঞ্চ চালাবে, রাত্রে চলবে না। আপনি বোধহয় আপনার নিজস্ব জাহাজ দিয়ে এটা চালু করতে চাচ্ছেন, কিন্তু বেসরকারি লঞ্চ মালিকরা তো সেটা আজকে থেকে চালু করার কথা ছিল, তারা মানছেই না। এর আগে এরকম সিদ্ধান্ত ছিল, সেখান থেকে আপনি পিছিয়ে চলে এসেছেন তাদের মুখে। আমরা বলতে চাচ্ছি যে এই যে নিয়মটা, এটা অনিয়ম, বিশৃঙ্খলা যে নদী পথে চলছে, এখানে তো আপনি কতটুকু সফল হতে পারেন? এবং আপনি এর আগে যাত্রীদের যে বীমা করার কথা বলেছিলেন, একবার সিদ্ধান্ত নিয়েছিলেন মালিকদের আন্দোলনের মুখে সরেছেন, মানে প্রতিটা জায়গায় আপনি কিন্তু পিছু হচ্ছেন। না, এই পয়েন্টগুলো আছে, আমরা অল্টারনেটিভ করতেছি। যেটা ধরেন আমি কতগুলি আছে, কতগুলি প্রত্যেকটারই অল্টারনেটিভ আছে। যেমন দিনে জাহাজ চালানো, এইটা মালিকরা যদি তাহলে কমপ্লিটলি যদি রাত্রে লঞ্চ বন্ধ করে দেয়, তাহলে পরে দিনের মধ্যে আপনার লঞ্চ চলবে, কমপ্লিটলি বন্ধ করে দেয়। ওরা বলতেছে বাস বন্ধ করতে, বাসের সাথে লঞ্চের কোনো সম্পর্ক নেই, কারণ বাসে যাওয়া বেশি পয়সা দিয়ে যাবে, লঞ্চে কিন্তু এত পয়সা দিয়ে যায় না। গরিব মানুষরাই ম্যাক্সিমাম লঞ্চে চলে, আর যারা কেবিন টেবিনে চলে ওরা এক্সপেন্সিভ পয়সা দিয়ে চলে। একটা মাল আসে, একটা মাল যাতায়াত করে ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট, এই পয়েন্টগুলি ভোরবেলায় আপনার এই মালগুলি বাজারে ধরাতে চায় তারা। এই মালগুলি নিয়ে সাথে কিছু লোক আসে, তো এরা রাতে যাবে, এরা রাতে তাদেরকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেতেই হবে। আবার আরেকটা গ্রুপ আছে, তারা মনে করে সকাল রাত্রিবেলা ঘুমিয়ে গেলাম, সারাদিন ঢাকাতে কাজ করে আবার সন্ধ্যার সময় লঞ্চে বসে চলে আসলাম। এটার একটা হ্যাবিট গ্রুপ আছে। এখন এটার থেকে পরিবর্তন আমাকে করতে হবে, মানুষকে সচেতনতা বুঝিয়ে টেলিভিশনের মাধ্যমে, সাংবাদিকতার মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেক ঘাটে ঘাটে বলে দিচ্ছি আপনারা ওভারলোডিং করবেন না। আমরা কিন্তু পাবলিসিটি স্ট্যান্ডটা যেটা সচেতনতা লাস্ট 6 মান্থ ধরে আমরা বৈশাখ মাস থেকে কন্টিনিউয়াসলি, এর আগেও আমরা আপনার ধরুন যে জাহাজে অতিরিক্ত যাত্রী উঠছে, আপনার কোন কর্মকর্তা সেখানে কি থাকেন না যারা ওইটাকে বলবেন যে তুমি এই যাত্রী নিতে পারো না? নদী পথের মাঝখানে কোথাও কি কোনো নৌ পুলিশ নেই যে যারা বলবে যে তুমি এই যাত্রী নিয়েছো, তোমার শাস্তি হবে? আচ্ছা, এই পয়েন্টে তাহলে আমরা একটা সুন্দর কাজ করি এইভাবে যে আমরা চিহ্নিত করলাম 4টা পয়েন্ট। এই 4টা পয়েন্টের মধ্যে শর্ট টার্মে কিছু করা যায়, লং টার্মে কিছু করা যায়। শর্ট টার্মের মধ্যে যেমন যেটা করা যায় যে ওভারলোডিংটা তো আমি শর্ট টার্মে বন্ধ করতে পারি, সেটাই আমরা বলছি। এক্স্যাক্টলি, ওভারলোডিংটা আমরা শর্ট টার্মে বন্ধ করতে পারি। আচ্ছা, ওভারলোডিং এর যে আইনটা, এটাকে কিন্তু মূলত লঞ্চ মালিকদের জন্য আইনটা করা হয়েছে, লঞ্চ মালিকদের জন্য যে তোমরা ওভারলোডিং করবা না, ঠিক তো? এবং সে যাত্রী ইচ্ছে এবং মাঝপথে সে আবার মালামালও তুলছে। এক্স্যাক্টলি ওইটাই। এখন আমাদের লোকরা তো আইন প্রয়োগ হচ্ছে কিনা দেখার জন্য, সেটা আপনার লোকের করার কথা। সুতরাং আমার লোক তো হলো অল্প থাকবে, বেশি থাকবে না। এবং এটা কার কথা? এই কাজটা করার কথা ছিল ডিজি শিপিং এর। ডিজি শিপিং যেহেতু তার লোকবল কম, সেহেতু সে এটা বিআইডব্লিউটিএ কে আইনের মাধ্যমে হস্তান্তর করেছে আইনের পাওয়ারটা। আগে কিন্তু এটা পুলিশের কাছে দেওয়া ছিল না। আমাদের নদীর মাঝখানে চেক করার আমাদের কোন এখন পর্যন্ত নাই। মাননীয় মন্ত্রী, আজকের পত্রিকায় রিপোর্ট আছে যে আপনার ফিটনেস সার্টিফিকেট ছাড়া, রুট পারমিট ছাড়া অবাধে যাতায়াত করছে। মানে আমরা একটা শেষ করে দিই, ভোলা লক্ষ্মীপুর রুটের আমরা একটা শেষ করে দিই। এখন জিনিসটা হচ্ছে যে শর্ট টার্মের যেটা, এটা নাম্বার 1 উই ক্যান ডু ইট। আমার বক্তব্য সেখানে তো করছেন না কেন? শুরু গতবার আমরা ঈদে খুব সুন্দরভাবে করতে, শুনেন, করছেন না। আমি ইনস্টিটিউশন, আমি বারবার একটা কথা বলতেছি, একটা গভর্নমেন্টের মন্ত্রী যদি খুব খারাপ হয়, ইনস্টিটিউশন যদি খুব ভালো হয়, 10% খারাপ করতে পারবে। আর যদি ইনস্টিটিউশন খুব খারাপ হয়, রাতারাতি আপনার 10%-এর বেশি সে ভালো করতে পারবে না। ইট ইজ দি ইনস্টিটিউশন এন্ড হ্যাবিট, একটা হ্যাবিট। ধরেন আমরা আজকে বললাম যে এটা পরিষ্কার রাখেন, 7 দিন পর্যন্ত আমরা কিন্তু পরিষ্কার রাখলাম, কিন্তু এরপরে কাগজ একটা টুস করে ফালাই দিলাম। সিঙ্গাপুর দেখে এই হ্যাবিটটা গ্রো করেছে। যেমন স্মাইল দিয়ে একটা কথা বলা, এটা ব্যাংককে যেমন সিঙ্গাপুরে 1.5 বছর ধরে কন্টিনিউ করেছে। একটা কোনো জিনিস ফালানো, এটা
করেছে এবং ফাইন করেছে। আমরা হ্যাবিটে নিয়ে আসছেন, সেই কথাটা আমরা বলছি। আপনি যেটা আজকে করছেন, যে পদক্ষেপগুলো নিচ্ছেন, সেটাকে সবাই ধরে নিচ্ছে যে এটা হচ্ছে সাময়িক। না, আপনি এর বেশি হয়তো 1 মাসের বেশি এটা চালাতে পারবেন না। এবং একটা জিনিস আজকেই আপনি লঞ্চ মালিকদের মানাতে পারছেন না যে তারা আপনার কথা শুনবে। ওই প্রশ্নের উত্তরও কিন্তু আপনি দিচ্ছেন না, যে আপনি যে বারবার পিছু নিচ্ছেন। এবার যেটা না, আমরা সাংবাদিক কিন্তু আমার মিটিং এ ছিল, মিটিং গুলি থাকলে আপনি সুন্দরভাবে তারাও যদি বলতো, তাহলে এরকম ছিল না। সিদ্ধান্তটা হয়েছে যে আপনারা দিনে চালান, তাহলে পরে দিনে দেখা যায়। যেমন দিনে লঞ্চের মধ্যে দেখবেন দিনে যে যাত্রী সংখ্যা রাত্রে কিন্তু তার চেয়ে কম, কারণ দিনে চালালে যাত্রী মালামাল আপনি বেশি নিতে পারবেন, কারণ দিনে সেফ যায়। এটা কিন্তু লঞ্চের মধ্যে দিনের যাত্রী আর রাত্রের যাত্রী ডিফারেন্স আছে। তারা তাদের ওই যে হ্যাবিটের কারণে তারা বললো যে আমরা দিনে প্যাসেঞ্জার পাবো না। আমি এটা ভলান্টিয়ারি, এটা কোনো আইনে আমি বাধ্যবাধকতা করতে পারি না, কারণ তাদের দিনের জন্য পারমিশন আছে, রাতের জন্য পারমিশন আছে। তখন আমরা বললাম যে ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আমরাও আস্তে আস্তে হ্যাবিট চেঞ্জ করি। যারা লঞ্চ অনেকের বসে থাকে তারা আসেন দিনে চালাই। আবার দিনে একটা ট্রিপ করতে 25,000 টাকা লাগে বরিশাল যেতে, তেল খরচ টরচ অল দিয়ে হ্যাবিট করাই। সেই হ্যাবিটের প্রশ্নে ইনিশিয়েটিভটা আমরা নিলাম, কারণ সরকার তার যাত্রী সেবার জন্য আমি উপকূলীয় অঞ্চলে আমরা আবার একই কথা আসছে যে আপনার দিনেও যে লঞ্চ ডুবে না তা তো না, দিনেও কিন্তু লঞ্চ ডুবেছে। যেমন ঘটনা আছে যে দিনে ঝড়ের মধ্যে পড়ে অতিরিক্ত যাত্রী বোঝার জন্য আমাদের লঞ্চের যে ইতিহাস, সব লঞ্চে যে রাত্রে ডুবেছে তা না। তবে আপনার যদি পুলিশ বা আপনার কর্তৃপক্ষ যে কর্মকর্তা আছে সদরঘাট টার্মিনালে, তিনি যদি আপনার এই জিনিসটা নিশ্চিত করতে না পারেন যে অতিরিক্ত যাত্রী বোঝাই করে তুমি যাবে না, তাহলে আপনি দিনে বা রাতের মধ্যে পার্থক্যটা কি? দিনে পার্থক্য আছে, রাতের মধ্যে। দিনের মধ্যে পার্থক্য হচ্ছে, যেমন ধরেন একটা ঘূর্ণিঝড় যখন উঠে আপনি মিনিমাম আপনি দেখেন ঘূর্ণিঝড়টার আগে দিয়ে মিনিমাম 15 মিনিট বুঝে যায় যে উঠতেছে, এবং আকাশটা কিন্তু জমতে, এই 15 মিনিটের মধ্যে আপনার লঞ্চটা কিন্তু পাড়ের দিকে নিয়ে যেতে পারেন। আর ডিফারেন্স আছে, যেমন ওই জায়গাটা যে চাঁদপুরের জায়গাটা আপনি যদি দিনে যান খুব ন্যারো জায়গা দিয়ে চলে যেতে হয় যদি বেরোবার সময়, আবার ঢুকার সময় আপনি অনেক ডিস্টেন্সে ডাউনে যেয়ে আবার আপে আসতে হবে আপনাকে। এটা দিনে গেলে ইউ উইল ফিল বেটার, এত ঢেউ এই বর্ষাকালে, এটা ডিফারেন্স আছে। কিন্তু আমাদের একটা কথাতে আমরা থাকি যে কেন আমরা যখন একটা চাপ হয় সবাই সুন্দর মতো নেয়, কিছুদিন পরে আমরা হ্যাবিটটা চেঞ্জ করে দিই, আবার সেই কথাটুকু দিই ওভারলোডিং। দিস ইজ দি পয়েন্ট। তো এই চাপটাকে 140 জন মানুষকে এট এ টাইম পোস্টিং করা হয়েছে। নো অ্যাকসেপ্ট, আমাদের আইনগতভাবে 2 জন ইউনিয়ন লিডারকে রাখতে হয়। 2 জন ইউনিয়ন লিডার ব্যতীত সুইপার সহ প্রত্যেককে ওখান থেকে নিয়ে আসা। যাদের নিয়ে আসলেন তারা যে খুব ভালো এফিশিয়েন্ট তার কি কোনো? এক্স্যাক্টলি। এখন ওরা যারা গেছে ম্যাজিস্ট্রেট সহ গেছে, আমি একটা ম্যাজিস্ট্রেট আনতেছি চাঁদপুর থেকে, ওর পোস্টিং অর্ডার হয়ে গেছে, ও আসতেছে। মুনির চৌধুরী বলে না, হি ইজ এ টেরার ইন দ্য ওয়াটার, হি ইজ এ টেরার ইন ওয়াটার, আই এম টেলিং ইউ। মানে চিটাগাং পোর্ট আমার আপনারা কল্পনা, কিন্তু যদি টেরার এসে আপনার লঞ্চ মালিকদের উপরে যদি তারা নিয়ম খাটাতে যায়, তারা ধর্মঘটে চলে যায়, তাহলে আপনি কি করবেন? শুনেন, ধর্মঘট আমার পাবলিক ওপিনিয়ন, পাবলিকের যতটুকু বোঝার হয়ে গেছে। পাবলিক এখন শক্ত অ্যাকশন চায়। পাবলিক এখন যদি লঞ্চ যদি না চলে, আমাদের সরকারের কাছে যথেষ্ট উপাদান আছে মানুষকে পার করার জন্য, যথেষ্ট। আমি যদি একটা যে আমাদের যে ফেরি, রোরো ফেরি, একটা ফেরি লাগিয়ে দিই, 2,500 লোক একবারে নিতে পারি আমি, হুইচ ইজ মানে ফিটনেসে 2,500 লোক নিতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই। ওই ধরনের ধর্মঘটের হুমকি দিলে এবার আর কিছু ওইটা আমাদের কোনো ব্যাপার না। আমি চাচ্ছি যে লোককে আর মঙ্গল গ্রহ থেকে আনবো না, এই লোকগুলিকেই একটা ব্যবস্থার মধ্যে আনার জন্য। হুমকিতে যদি আমরা মনে করি আমরা সবাই, এবং আরেক দিক দিয়ে আমি শুধু আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা সাংবাদিকরা যখন এটা করা হবে তখন কিন্তু মানুষের একটু কষ্ট হবে, মানুষ একটু হয়তো বসে থাকবে, অথবা মানুষ তারা পথের মধ্যে হয়তো যদি লঞ্চ দিয়ে করে ব্যারিকেড টেরিকেড দেয়, মেহরবানি করে ওই যে এইসব লঞ্চ শ্রমিক অথবা লঞ্চ মালিকদের মেহরবানি করে পক্ষটা। আরেকটা প্রশ্ন জেগেছে যেদিন এই দুর্ঘটনাটার কারণে, এটা যেটা হচ্ছে যে এত যাত্রী ছিল, তার কারণ হচ্ছে যে আরেকটি লঞ্চ যাওয়ার কথা ছিল, সেই লঞ্চটি যায়নি।
এখন এই যে অবস্থাটা যত লঞ্চটি যায়নি, আপনারা কি যেই লঞ্চটি তার এই যে একটা যাওয়ার কথা ছিল ট্রিপ বাতিল করে দিল শেষ মুহূর্তে, সেটা নানান কারণে করতে পারে, তার টেকনিক্যাল ফ্ল থাকতে পারে, তার জাহাজ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু বিমান যেমন নষ্ট হলে আরেকটা বিমান চার্টার করে আনার ব্যবস্থা আছে। এই যে আমাদের নৌপথের যে এত যাত্রী আমরা যাতায়াত করি, আমাদের দেশে 1 লক্ষ যাত্রী দৈনিক যাতায়াত করে বলে বলা হয়, তাদের জন্য এই ধরনের কোনো ব্যবস্থা আছে কি? ঢাকা ঘাট থেকে সদরঘাট, ঢাকা ঘাট থেকে না, সারা বাংলাদেশের ঢাকা সদরঘাট থেকে ম্যাক্সিমাম 3,500 থেকে 5,000 লোক ডেইলি যাতায়াত, ঈদ ছাড়া। এই মুহূর্তে আমাদের কাছে যত লঞ্চ আছে মানে ওভার ক্যাপাসিটি। ঈদের সময় আমাদের কিন্তু শর্ট ক্যাপাসিটি হয়, তার মানে অনেক লঞ্চ বসে থাকে। এবং আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, এবং তাহলে সেদিন অন্য লঞ্চে না নিয়ে সব যাত্রী এই লঞ্চে উঠলো কেন? এই ব্যবস্থাটা হলো কেন? এইটা আপনাকে আজকে সত্যি কথাটা বলতে হয়, এটা কিন্তু আপনার আমার দৃষ্টিগোচর এই সর্বপ্রথম আসছে। আচ্ছা, কিন্তু ক্যাপাসিটি আছে। আমরা যেরকম এই যে দেখেন ওই গতবার লাস্ট নেওয়ার জন্য অথবা চাঁদপুর থেকে লোকগুলি নেওয়ার জন্য আমরা কিন্তু ইমিডিয়েটলি লঞ্চ লাগাতে সক্ষম হয়েছি, কারণ লঞ্চেস আর দেয়ার, বুঝলেন। লঞ্চের দিনের বেলা প্রচুর লঞ্চ দেখবে বাধা থাকে, অনেকে রাত্রে ট্রিপ শেষ করে এসে বাধা থাকে, তাদেরকে যদি বলি যে তুমি 300 লোক লয়ে যাও, দে উইল বি ভেরি হ্যাপি। কিন্তু এখানের মধ্যে আমাদেরকে আইন প্রয়োগ করতে হবে। যদি আমি ওভারলোডিং করতে না দিতাম, মালিক যদি না দিত, আমার লোকেরা না দিত, পুলিশ যদি না দিত, অথবা ম্যাজিস্ট্রেট যদি না দিত, তাহলে পর এই লোকগুলো ওখানে স্ট্যান্ডার্ড হয়ে থাকতো। স্ট্যান্ডার্ড হয়ে থাকলেই তখন যে আমাকে আরেকটা লঞ্চ দাও, লঞ্চ আর অ্যাভেলেবল। এবং এটা এই নজরে এসছে আমাদের সবাই। আমরা আপনাদের মাধ্যমে সর্বপ্রথম আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই পয়েন্টটা আপনি আনছেন। আমরা দিচ্ছি যে জনগণের যাত্রীদের কোনো ঘোরাঘুরি করার প্রয়োজন নাই, ওরা যদি স্ট্যান্ডার্ড হয়ে যায় ইমিডিয়েটলি লঞ্চ, এই ধরনের আপনারা চার্টার লঞ্চ ব্যবস্থা আছে। আপনি স্ট্যান্ডার্ড লাগবে না, ওই মালিকই। আপনি বলছেন প্রচুর লঞ্চ আছে, আমরা জানি অবৈধ লঞ্চের সংখ্যাও প্রচুর। হ্যাঁ, আপনার কাছে হিসাব আছে কি পরিমাণ অবৈধ লঞ্চের? হিসাব নাই, যে কারণে ব্যাপকভাবে অ্যাকশন শুরু করেছি। কালকে তো আমরা টেলিভিশনের পর্দায় দেখলাম যে আপনি গেলেন, লঞ্চগুলো অনেক প্রচুর লঞ্চ দূরে সরিয়ে রাখা হয়েছে। ঘাটে তো এই লঞ্চ রাখার কোনো সুবিধা নেই। আমি আপনাকে এখন দেখেন ইনস্টিটিউশন, আমরা কিন্তু এখন পুলিশকেও পাওয়ার দিয়েছি। পুলিশকে ইদানিং আমরা পাওয়ার, লিখিতভাবে পাওয়ার দিয়েছি, যে পাওয়ার দিয়েছে শিপিং আপনার ইয়েকে দিয়েছে, বিএডব্লিউ কে দিয়েছে। আমাদের সবাইকে কাজ করতে হবে। আমার কাছে ম্যাজিস্ট্রেট আছে, মেরিন ম্যাজিস্ট্রেট দুজন মেরিন ম্যাজিস্ট্রেট দিয়ে সারা বাংলাদেশে। পয়েন্ট হচ্ছে আপনারা শুধু দুজন কেন? এর বেশি আপনাকে বলি, এর বেশি সবখানে নাই, পাওয়ারটা ছিল না, এখন পাওয়ারটা দিয়ে দেওয়া হয়েছে। এখন যে কোনো ম্যাজিস্ট্রেট, পুলিশ সাব ইন্সপেক্টর পর্যন্ত সে ওইভাবে কাজ করতে পারবে। আমাদের 100 আপনাকে বলি কতগুলি 1400 লঞ্চ ঘাটের তদারকি করতে হচ্ছে আমাদের, দুজনকে দিয়ে। 1400 লঞ্চ ঘাট আমাদের অধীনে আছে। এই 1400 লঞ্চ ঘাটের মধ্যে 11টি অভ্যন্তরীণ বন্দর আছে। বন্দর হচ্ছে 11টি, আর বন্দর মানে সদরঘাটটা একটা বন্দর, বরিশালটা একটা বন্দর, আর লঞ্চ ঘাট ছোট ছোট পল্টুন লাগায় রাখছি, ওগুলোর মধ্যে যাবে, ওগুলিতে কিন্তু প্যাসেঞ্জার উঠতেছে, মাল উঠতেছে। আমি সদরঘাট থেকে যেমন কাঠপট্টি আমাদের কোনো লোক ছিল না, কারণ ওটা কিন্তু বন্দর না, ওটা একটা ঘাট, ওইখানে আমাদের লঞ্চ বেড়ে। এখন ওভারলোডিং যদি আমার সদরঘাটে না হয়ে থাকে, সেদিন কিন্তু প্রচুর মালামাল উঠেছে। আমাদের তো, আমরা তো সেই কথাটাই আসতে চাচ্ছি যে এই যে আপনার কোথাও কোনো নিয়ম নাই, মানে আপনার এই জায়গাগুলোতে নিয়ন্ত্রণ একেবারে আপনার নিয়ন্ত্রণের বাইরে। এই যে ছোট ছোট ঘাটগুলোর কথা বললেন, আমরা যদি সদরঘাটকে বাদও দিই, এই ঘাটগুলোকে আপনি কি করে আপনার নিয়ন্ত্রণের মধ্যে আনবেন? এই জন্যই আমরা এই ধরনের চিহ্নিত জায়গা থেকে মালামাল উঠবে, আমরা ওই জায়গায় এখন অলরেডি কাঠপট্টিতে আমাদের লোক দিয়ে দিয়েছি। আর আপনি যেটা বলেন যে এখন যারা গেছে তারা পারবে কিনা, তাদেরকে আমি ভলেন্টিয়ারদের জিজ্ঞাসা করছি যে ভাই তোমরা না পারলে বলে দো যে আমরা পক্ষে সম্ভব না, কেন? তখন তারা কিছু বলেছে, তারা বলেছে আমাদেরকে ম্যাজিস্ট্রেট দেন। পুলিশের একটা সমস্যা রয়েছে, বিভিন্ন জায়গার মধ্যে পুলিশে বলে যে আমরা এটা অঞ্চল না, যেমন সদরঘাটে যে পল্টুনটা, এই পল্টুনটা হচ্ছে কেরানীগঞ্জ থানায়, বিল্ডিংটা হয়েছে মেট্রোপলিটন থানায়। এখন আমাদের যদি একটা ওই হকারের ইয়ে ধরতে হয়,
তাহলে আমার লোকে যায় তার লোকে মারামারি করতে হবে, অথবা পুলিশ দিয়ে এটাকে মানে নিজে আইন হাতে নিয়ে এটাকে ফালাই দিতে হবে, অথবা মামলা করতে গেলে আমার কেরানীগঞ্জের পুলিশ ডাকতে হবে। এই জিনিসটা সরকারের পুলিশের কাছে মেট্রোপলিটন এই অসহায়, আপনি মনে হচ্ছে যেভাবে বলছেন যে অসহায় অবস্থা, কিছু কিছু জায়গায় অসহায় অবস্থাটা কেন কিছু কিছু জায়গার মধ্যে সিস্টেমগুলি ঠিক করার জন্য দৃষ্টি আনা হয়েছে, কিন্তু এই যে লম্বা ফাইলের কাজ, আমি 1 বছর সাহেব আপনি আমার সাথে আগে কাজ করেছেন, আমি এই লম্বা ফাইলের কাজ পছন্দ করি না। when some committee we have a minister has said যে this is the situation, এটাকে এটার ভিতরে আনো, আমি কিন্তু একদিনে নিয়ে আসতাম। তার মানে তার হলো ফরিদ ভাই যেটা বললেন যে আপনি খুব অসহায়, কিছু কিছু জায়গায় সবাই অসহায়, কিছু কিছু জায়গায় এটা আপনি বলতে চাচ্ছেন যে ব্যবস্থার জন্য, সিস্টেমের জন্য সবাই অসহায়। আপনার যেমন চিটাগাং পোর্ট, বিশেষ জোন হিসাবে তৈরি করতে পারেন বলেছি, আজকে 1 বছর আগে থেকে বলতেছি কি সিস্টেমে আমার দেশ পরিচালিত আমি জানি না। একদিনে এটা করা যায়, একদিনে যে এই অঞ্চলটা এই এলাকার মধ্যে ফিনিশড, একটা পল্টন পানির মধ্যে কেরানীগঞ্জে থাকবে, এটা কমন সেন্সের ব্যাপার। কলমের খোঁজা বলা যেতে পারে যে এটা সূত্রপুর থানা, এটার জন্য কি কমিটি রিপোর্ট, উন্মুখ রিপোর্ট, এটা ইয়াতে পাঠাও, নকশা ঠিক করো, ওই যে আমাদের যে ভোটের ব্যাপারটা আছে, তো এগুলি সব আর এগুলি পরে হবে, অন্তত অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসটা করে দেবে। তো আমরা আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যে এই যে আপনি কথাগুলো বললেন বা আপনি ব্যবস্থাগুলো নিলেন, সেটা নিলেন হচ্ছে যখন নাকি আরেকটা বড় লঞ্চ দুর্ঘটনা হলো তার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ আমরা ওই যেমন রবীন্দ্রনাথের গল্পের মতো যে কাদম্বরী প্রমাণ করতে যে সে আগে মরে নাই, এখন এই যে মানুষগুলো মরার পরে আপনার এই পদক্ষেপগুলো নিতে হয়, এই ব্যবস্থাটা ফরিদ ভাই এরপরে দেখা যায় সবসময় একটা করে তদন্ত কমিটি হচ্ছে, প্রতিটা কমিটির রিপোর্টে কিন্তু একই ধরনের, যেগুলো মাননীয় মন্ত্রী উল্লেখ আপনি যা বলেছেন সেটাই তারা বলেছেন, সিদ্ধান্ত কিন্তু কখনোই হচ্ছে না। আপনি আপনি গত 20 মাসে এই সীমাবদ্ধতাগুলো অতিক্রম করতে পারেননি। কিছু আমি শুনে না বলছি, আমরা যখন থেকে প্রথম আপনার হয় লঞ্চ ডুবি হয়, আমাদের প্রধানমন্ত্রী আপনার আজ থেকে 1.5 বছর আগে 1 বছর আগে পার্লামেন্টের মধ্যে 17টা জিনিস বলে, 17টা জিনিস শর্ট টার্ম আছে, লং টার্ম আছে। আমি আপনাকে বলি, এবং এগুলি কিন্তু কমিটি রিপোর্টের ভিত্তিতেই উনি আমাদের কাজ সম্বন্ধে বলে। যেমন ধরেন, 1, অনুমোদিত নকশা ব্যত্যয় ঘটিয়ে যারা করেছে তাদেরকে চিহ্নিত করো। এটা করার জন্য টিমে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবে, একজন মাস্টার ইঞ্জিনিয়ার থাকবে, একজন মেরিন ইঞ্জিনিয়ার থাকবে, একজন নৌ স্থপতি অন্তর্ভুক্ত থাকবে। এটা উনি 1 নম্বর অগ্রগতিটা কি আসতেছি বলছি তো আপনাকে। এটার কাজ শেষ, এটা কাজ শেষ করার পরে আমরা A, B, C, D ক্যাটাগরি 2100 লঞ্চ আমরা চেক করে 53 লঞ্চ আমরা ডি ক্যাটাগরি সিদ্ধান্ত হয়েছে টিমের দ্বারা যে এটা চলাচলের অনুপযোগী, যদি না এই ব্যত্যয় ঠিক না হয়। আমরা তাদেরকে প্রত্যেকটি লঞ্চ ওনারকে তার ব্যত্যয় মোতাবেক একটা আন্দাজ আছে আমাদের, এই ব্যত্যয় মোতাবেক ঠিক করার জন্য তাদেরকে বলে দিয়েছি, চিঠিতে প্রত্যেককে দেওয়া আছে। এবার অ্যাসোসিয়েশনকেও সে কপি দিয়েছে, আগে প্রায় 2-3 মাস আগে প্রত্যেক লঞ্চ ওনারকে দেওয়া হয়েছে। বলছিলেন যে তারপরেও তো অবৈধ লঞ্চ, এখন এই লঞ্চগুলি যেটা নাকি রেজিস্ট্রেশন আছে, আপনি বলবেন যে এটা তো কমিটি তো বলছে যে ডি ক্লাস চলতে দেওয়া যাবে না, আপনি চলতে দিচ্ছেন কেন? ঠিক আছে, রেজিস্ট্রেশন। আচ্ছা, এখন যদি আমি তার সময় না পার হওয়ার আগে তাকে যদি ধরে ফেলাই, তাহলে আপনাকে সেই রেজিস্ট্রেশন বাতিল পর্যন্ত অপেক্ষা করতে হবে, মানে টাইম পর্যন্ত। তো 1 বছরের মধ্যে তাকে আসতেই হয়, তো প্রত্যেক বছর সে আমার কাছে আসবেই। তাকে আমি বলে দিয়েছি যে এই ঠিক না করলে ইউ উইল নট বি গিভেন। এছাড়াও এখন আমার প্রশ্ন আসে যে হু হ্যাজ গিভেন ইট রেজিস্ট্রেশন, কে দেয় সেটা? ডিজি শিপিং, এবং একটা কমিটি আছে যে ডিজি শিপিং তো আপনার অধীনস্থ, আমার অধীনস্থ। ডিজি শিপিং এর অফিস দিবে, সেখানে একটা প্যানেল সুপারভাইজারি বোর্ড আছে। সেই প্যানেল সুপারভাইজারি বোর্ডের মধ্যে বিভিন্ন নৌস্থপতি বুয়েট সহ আছে, এবং তারা আপনার আজকেও আমরা এখন বলছি যে এই যে 53টা জাহাজ কোন প্যানেল সুপারভাইজাররা দিয়েছে, প্রত্যেকটা জাহাজের সামনে নাম লেখো।
তাদেরকে চিহ্নিত করছেন। এক্স্যাক্টলি। আর কোন আমার ডিসিশনে কোন লোকটা এই প্যানেল সুপারভাইজারদের রিকমেন্ডেশনের পরিপ্রেক্ষিতে, প্যানেল সুপারভাইজার তো একবার দেয়, এরপরে এর পরবর্তীতে উইদাউট চেকিং প্রত্যেক বছর কারা দিয়েছে এই নামগুলি লেখা। এর মধ্যে বিগত অ্যাক্সিডেন্টের পরে আমরা স্টেট যে লঞ্চটা ডুবেছে তার ব্যর্থের কারণে একজনকে আমরা চিহ্নিত করি, একজনকে। প্রত্যেক এই 53টা নয়, কিন্তু 53টা দেখবেন একবার কম্বল থাকছে না, আমার কম্বল থাকবে না বলে দেবো, যে বলে না লোন বাস থেকে কম্বল শেষ, আমি অনেকগুলো ওই লোকটাকে আমরা সাসপেন্ড করেছি। মাননীয় আদালত 6 মাসের জন্য স্টে করে দিচ্ছে। মাননীয় আদালতকে সম্মান দেখে এখন তার বিরুদ্ধে আমরা ক্রিমিনাল কেস করেছি, কারণ ওইটা সম্মান করেছি, তার সাসপেনশন মেনে নিয়েছি, তার গাফিলতির জন্য, তার ফ্রডুলেন্সের জন্য ফ্রড করেছে, নাম চেঞ্জ করেছে আমাদের ডিপার্টমেন্টের, তাকে আমি ক্রিমিনাল কেসে দিয়েছি। আচ্ছা, অতিরিক্ত যাত্রী বলে বিদ্যমান আছে, কিন্তু আপনার আরো যে একটা খুব সুনির্দিষ্ট ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে এই যে যাত্রীদের জন্য আপনি একটা বীমা করবেন বলে বলেছেন। সেখানে আপনি আসুন, কারণ হচ্ছে যে ঠিক আছে আমাদের দুর্ঘটনা তো হতেই পারে, আপনি যদি সমস্ত কিছু ভালো করার পরেও দুর্ঘটনা হতে পারে, কিন্তু যাত্রীদের বীমা থাকবে না কেন, সেই ব্যবস্থা থাকবে না কেন? সিদ্ধান্ত নিয়ে একবার প্রত্যাহার। সিদ্ধান্তের বীমার জন্য হয়নি, আমরা বীমা করার জন্য আলোচনা করলাম, আলোচনা করার সাথে বীমা কোম্পানির সাথে কথা হলো। আমাদের যতগুলি লঞ্চ আছে ক্যাপাসিটি অনুযায়ী, কারণ কোনটা ডুববে তার তো ঠিক না, যে টাকা আপনার বীমা কোম্পানি চায় কিছু হিউজ অ্যামাউন্ট অফ মানি, এবং আমার মনে হয় যে এই টাকা যদি জমে আলটিমেটলি গিয়ে এক একটা যাত্রীকে অনেক টাকা দেওয়া সম্ভব। পরীক্ষামূলক কিছু করা যায় না আসতে। তখনই প্রধানমন্ত্রী বলল যে নৌপথে এখানে আরেকটা দেখেন, লঞ্চ মালিকরা আরেকটা জিনিসটাতে করেছে। আই মাস্ট টেল ইউ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। 100 কিলোমিটার দূরত্বে যাত্রীদের নিকট হতে নিচে 50 আর অধিকতর দূরত্বে যাত্রীদের নিকট হতে 1 টাকা সংগ্রহের মাধ্যমে দুর্ঘটনা ডাইজেস্টার ফান্ড ব্যবস্থা দেওয়া হবে, যেটা সরকারের জনগণ নৌযানের মালিকদের প্রতিনিধিদের সমন্বয় ঘটিয়ে একটা ট্রাস্ট বোর্ড করা হবে। আমরা সেখানে হিসাব করে দেখেছি যদি লঞ্চ ক্যাপাসিটি তারা 50 লাখ টাকা যায়। এটা আপনার কবে দিবে তারা? সার্ভিস সার্টিফিকেট যেদিন নিতে আসবে সেদিন তারা না এই টাকা কি বলতে সার্ভিস সার্টিফিকেট দিতে আসলে পরে আমরা দেখেছি কম পক্ষে 60 টাকা পেয়ে যাবে বছরে, এবং 60 টাকা যদি আগামী বছরে পাওয়া যায় এবং নৌ দুর্ঘটনার সমস্ত যদি করা যায়, তাহলে আশা করি না যে কোনো বছর দুর্ঘটনা হবে। সেটা কখন চালু হবে কিভাবে বলতেছি তো আপনাকে, শুনেন। এটা চালু করে দিয়েছি, চালু করে দেওয়ার পরে ওরা কি যখন গত 2 ঘন্টা হয়ে গেল, আমি 20,000 টাকা করে ঘোষণা দিয়ে দিলাম, বুঝছেন, দে হ্যাভ রিফিউজড টু পে মি। শুনেন, তখন আমি বলি টু হেল উইথ ইউ, আই ডোন্ট নিড ইউ। তোমাদেরকে বোর্ডে রাখার কথা ছিল, এবং তোমাদের সারা যখন ডুবে তারা এই ফান্ডটার ব্যবহার পাইত। আই উইল নট গিভ এ সিঙ্গেল পয়সা টু দেয়, যারা প্যাসেঞ্জার থাকবে তাদেরকে শুধু দেবো। আমি এখন 60 টাকা ভাড়া কমিয়ে দিয়েছি 19টা রুটে, সদরঘাট থেকে 60 টাকা, কারণ আমি রাস্তা সোজা করে দিয়েছি কিন্তু কেটে। আমি কিন্তু 2 জায়গায় রাস্তা কিন্তু সোজা করে দিয়ে 25 কিলোমিটার রাস্তা বরিশাল যেতে আমি কমাই দিচ্ছি, এবং সেখানে আমি 60 টাকা কমিয়ে সদরঘাট টার্মিনাল ঢুকতে 3 টাকা লাগতো টিকেটের, এটাকে আমি 1 টাকা বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে এই 20,000 টাকা দিয়েছি গত ইয়েকে, এখনো সবাই পায় নাই। 2,000 টাকা করে তাদের ওই যে মাটিটা দিতে 2,000 টাকা করে আমরা ইমিডিয়েটলি দিয়েছি, আর 18,000 টাকা করে কিছু সংখ্যক দিয়েছে। আর বিরোধী দলের উপনেতা আমাকে 9 জনের জন্য একটা পরিবারের, হিন্দু পরিবার বিয়ের, আপনারা সবাই জানেন একটা সিরিয়াস অনুষ্ঠান হয়েছে, সেখানে 9 জনের জন্য আমাকে চিঠি দিয়েছিল আর্থিক সাহায্যের জন্য। আমরা সেখানে 10,000 টাকা করে 90,000 টাকা দিয়েছি। আর এছাড়া রিলিফ কিন্তু দিচ্ছে, আমি রিলিফের জন্য দিচ্ছি না। আপনার যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা, এই ট্রাস্ট ফান্ডটা যদি আমরা করি, ইনশাল্লাহ আমার মনে হয় যদি ইন্টারেস্ট মিলিয়ে আমার ইন্স্যুরেন্সের প্রয়োজন হবে না। আমরা প্রত্যেককে আশা করি যে আরো 20,000-এর উপরে অনেক টাকা। মাননীয় মন্ত্রী, এবার কিন্তু গত দিয়েছি, এবং এমভি নাসরিন এবার একটা আমরা জিজ্ঞাসা করি, মাননীয় মন্ত্রী, এমভি নাসরিন এক পানিতে ডুবলো অনেকদিন হলো, এখন পর্যন্ত উদ্ধার করতে পারলেন আপনি? এটা আমাদের যে পরিস্থিতি ওই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে শনাক্ত করলেও এই বর্ষার মৌসুমে উদ্ধার করা খুবই কঠিন কাজ।
আপনার ডুবুরি কিন্তু একটা রশির মাধ্যমে ওখানে যেতে হয়, যে পানির স্পিড নিচে একটা সার্কুলার, ওখানে ডুবুরি। তবে এটা অবশ্য তাদের অভিযোগও হতে পারে, এটা অনেকেই বলতেও পারে, আপনারা হয়তো সেটা বলতে পারেন যে আপনারা এটা ইচ্ছা করেই করছেন। আমরা আরেকটা এখানে এই লিনের 3টা বড় লঞ্চ ডুবেছে। এর আগে যখন একটা লঞ্চ 1990 সালে একটা লঞ্চ ডুবেছে তখন ফরেন এক্সপার্ট আনা হয়েছিল, মিস্টার ফ্লিক্স করে একজন ফরেন এক্সপার্ট এসেছিল। তিনি খুব মারাত্মক একটা কমেন্ট করে গেছে, এটা এমন একটা জায়গা যেখানে টাইটানিক উঠানো সম্ভব হয়েছে, এটা এমন একটা জায়গা এখানের মধ্যে কোনো জিনিস সম্ভব না এই সিজনে। অন্য অনেক প্রসঙ্গের সঙ্গে মানে একটু আপনাকে বলি, এটা খুব জরুরি ব্যাপার হয়ে গেছে দেশের জন্য। আমাদের যে স্যালভেজ ভেসেল, এদের যে লিফটিং ক্যাপাসিটি, ধরেন এটা স্যালভেজ ভেসেলের জন্য না, এটা মূলত ওইখানে যাওয়ার জন্য স্যালভেজ করা হচ্ছে, সম্ভব না। আরেকটা জিনিস হচ্ছে যে ইয়েটা স্যালভেজ ভেসেল আমাদের বিলো ক্যাপাসিটি হয়ে গেছে, কারণ যে স্যালভেজ ভেসেলগুলো আমাদের আছে একে তো পুরানো, দ্বিতীয়ত অতীতে এত বড় লঞ্চ ছিল না, এখন অত্যন্ত জরুরি হয়ে গেছে। এবং এখানের মধ্যে স্যালভেজ ভেসেলের কথা আসলে সরকার চেষ্টা করতেছে, একটা 2টা স্যালভেজ ভেসেল করতে গেলে প্রায় 200-250 কোটি টাকার প্রয়োজন, সরকার এটা ফাইন্যান্সের ব্যবস্থা করতেছে। আরেকটা জিনিস ইমিডিয়েটলি সেদিনকার মিটিং এ শক্ত সিদ্ধান্ত হয়েছে যে হ্যাশটাকে আপনার পানি টাইট করার যে ব্যবস্থা, এই ব্যবস্থা থাকতেই হবে। আপনার নিয়মটা হচ্ছে একটা জাহাজ বানাবার সময় যদি কিছুটা অংশ মানে পানি টাইট থাকে, তাহলে এই ভেসেল কখনো সিঙ্ক করবে না, এটা উল্টে যাবে, ক্যাপসাইজ করবে। এই জন্য আমাদের যখন বড় জাহাজ বানানো হয়, খুব বড় জাহাজ, সমুদ্রগামী জাহাজ যেগুলি বানানো হয়, এগুলির 1/3 পোর্শন কমপ্লিটলি সিল থাকে। এগুলির মধ্যে এগুলো মানে ডুবলে পরে আপনার ক্যাপসাইজ, এইটা আমরা করতে হবে যে কমপ্লিটলি ওয়াটার টাইট থাকতে হবে হ্যাচের, তাহলে পরে লঞ্চ যদি ডুবেও। তো এই যে এতগুলো কথা, এই যে এতগুলো কথা, এতগুলো লোকের জীবনহানি, এই যে বড় একটা ঘটনা, কিন্তু আমরা দেখলাম যে আপনিও একজন মাননীয় সাংসদ, আপনি জনগণের প্রতিনিধি, যে সংসদে এটা নিয়ে আপনি কোনো বিবৃতিও দিলেন না, এটা নিয়ে কোনো বিস্তারিত আলোচনাও হলো না। শুনুন, এই যে অধিবেশনটা তখন চলছিল, আমরা সত্যি কথা বলতে কি, এটা নিয়ে বিরোধী দলের যে কজন ছিল ওইভাবে আসে নাই। আমার বিবৃতি যার যে কদিন সংসদ চলছে সে কদিন আমি খুবই ব্যস্ত, এক। আরেক দ্বিতীয়ত হলো বিবৃতি তো বারবার দেওয়া করে মানে নেই। আমি বিবৃতি বিগত লঞ্চ ডুবার সময় দিয়েছি, সুতরাং বারবার একটা বিবৃতি এখন আমাদের অ্যাকশনের ব্যাপার হচ্ছে। আমাকে বলতে হবে যে আপনি বিবৃতি 2 বছর 1 বছর আগে দিচ্ছেন, আপনি কি করছেন বলেন। আমি আর বিবৃতিতে বিশ্বাস করি না। বিবৃতি কেন, আমার অ্যাকশন গুলি আমরা দেখতে। আমি আপনাকে ট্রাস্ট ফান্ড সম্বন্ধে বলেছি, আমাদের ট্রাস্ট ফান্ড অলরেডি। মাননীয় মন্ত্রী, আমরা দেখলাম যে আপনি লঞ্চ দুর্ঘটনার যেসব কারণ বললেন, তাতে আপনি অনেকটা অসহায়। অনেকটা অসহায় না, 2-1 ক্ষেত্রে আপনি এটা কিন্তু ঠিক বললেন, অনেকটা অসহায় না। অসহায় হলে আমি ছেড়ে দিতাম, আমি অসহায়। কালকে আমরা দেখলাম যে আপনি লঞ্চ এবং ফেরিঘাটে গিয়ে হকারদের উচ্ছেদের ব্যাপারে ওইখানে আপনি উত্তেজিত। হ্যাঁ, ডেনিশদের অভিযোগে যে রোরো ফেরি মেরামতের বাণিজ্য নিয়ে তাদের অভিযোগে এবং ফ্ল্যাগ ভেসেল প্রোটেকশন অর্ডিন্যান্স, এই যে সুবিধা আপনি বিদেশি জাহাজগুলোকে দিচ্ছেন, এগুলো নিয়ে কি খানিকটা বিব্রত আপনি? একদম না। ডেনিশদের প্রশ্নটা আপনারা আমাকে বলেন, জাতি আজকে বলতেছে যেখানে 68 কোটি টাকা লাগতো 4টা জাহাজ মেরামত করতে, সেখানে আমরা 16 কোটি টাকা শেষ করি। 16 কোটিও না, 3-4-12 আর 70 কোটি, ধরেন অলমোস্ট 15 কোটি টাকা। তো 15 কোটি টাকা যে কাজ আমি সমাপ্ত করেছি নিজের অর্থায়নে, আজকে তো আপনারা আমাদের মেডেল দেওয়ার কথা। আপনি বিজ্ঞান গুলি নিয়ে মানুষের কাছে আটেন, আপনি 68 কোটি টাকা জাহাজ আজকে যে টাকাটা ইনভেস্ট করতো তারা, এই টাকাটা বিআইডব্লিউটিসি যেদিন আমি মন্ত্রী হই 2.5 কোটি টাকা লোকসান ছিল। এই 68 কোটি টাকা যদি ওর উপরে তার ঋণের বোঝা যেত এবং 8% ইন্টারেস্ট আসতো, জীবনে সে মাথা তুলে দাঁড়াতে পারতো না। এই 17 কোটি টাকা লাভ করেছে এবং 17 কোটি টাকা আমি 3টা লঞ্চ বানাচ্ছি। ডেনিশদের এটা প্রমাণিত সত্য যে আমরা নিজের পায়ে কাজ করতে পারি এবং বিদেশিরা যে টাকা দেয় তার 70% নিয়ে যায়। আই হ্যাভ প্রুভড ইট। সেকেন্ড আসেন,
একটা কথা না বলে Flag vessel protection ফ্ল্যাগ ভেসেল ordinance. প্রোটেকশন, ফ্ল্যাগ ভেসেল প্রোটেকশনে বিব্রত হওয়ার কোনো কারণ নাই। হোয়াট আই হ্যাভ ডান, দ্যাট ইজ দি কল অফ দি ডে এন্ড দ্যাট ইজ দি ওয়ে অফ দি থিং। যেমন ধরেন একটা শুধু আপনাকে বলি, না কিন্তু তাদের ধর্মঘটের পরে হ্যাঁ। আবার তাদের কাছে ধর্মঘটের পরে না, ধর্মঘট তারা করার আগেই এই ব্যবস্থা নিয়ে আমরা মিউচুয়ালি করার চেষ্টা করতেছিলাম, মিউচুয়াল হয় নাই। মিউচুয়াল না হওয়ার পরে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি। আমি কিন্তু বলতে চাই আপনাদের ধর্মঘটের আগেই আমি এটা ক্যাবিনেট নিয়েছিলাম। কমার্স মিনিস্ট্রি আমাকে জানুয়ারিতে চিঠি দিয়েছে যে এটা করো। আমরা তখন লোকাল ফ্ল্যাগ ভেসেল এবং ফরেন যে মাস্টার লাইন অপারেটর তাদেরকে একসাথে করে চেষ্টা করছিলাম যে মিউচুয়ালি যেন সবাই ব্যবসা পায়। আমি আপনাকে বলি, একটা উদাহরণ আপনাকে দিই। এই ধরেন একটা এফওবিতে আরেকটা লোক মাল কিনলো, একটা বায়ার, যেটা গার্মেন্টস ওলারা পাগল হয়ে গেছে যে আপনি এটা উঠান। আমরা এটা উঠানোর পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা চেম্বার, এফওবি এবং যারা ব্যবসা বাণিজ্য করে তারা প্রত্যেকেরই চিঠি আছে যে এই ফ্ল্যাগ ভেসেল অর্ডিন্যান্স উঠান। এটা যখন করা হয়েছিল তখন কন্টেনার ভেসেলের সার্ভিস ছিল না, এটা বাল্ক ভেসেল ছিল। এবং তখন মাস্টার লাইন যে অপারেটর যে সিস্টেম, যে কমপ্লিট একটা সিস্টেম, ডোর টু ডোর সাপ্লাই দেওয়া, একজনের কাছে আছি দেওয়া। আগে কিন্তু বিভিন্ন জনের, ট্রাকওয়ালার কাছে একটা ভাড়া দিত ডাইরেক্টলি, শিপওয়ালার কাছে একটা ভাড়া দিত ডাইরেক্টলি, রেলওয়ের কাছে একটা ভাড়া দিত ডাইরেক্টলি। এই সিস্টেম আর এখন নাই। একটা এটা আপনাদেরকে, আপনারা কেউ বুঝতেছেন না জিনিসটা, এবং পাবলিক। আমি শর্ট করে দিচ্ছি, যারা এফওবিতে মালটা কিনে আমাদের এক্সপোর্টে, এটা হলো 60%। এফওবিতে কিনে যে তার কাছে জাহাজ আছে, সে সস্তায় ওই মালগুলি নিয়ে যাবে, এই জন্য সে এফওবি কিনেছে। এখন তাকে আমি বলতে পারি না যে তুমি 40% বাংলাদেশ ফ্ল্যাগ ক্যারিয়ার দিয়ে নিবা, তার কাছে কিন্তু আমার এক্সপোর্টাররা। আপনি ঠিকই বলেছেন, এটা কিছু কিন্তু এটা একটু টেকনিক্যাল ব্যাপার, এটা অনেকে বুঝবে না। কিন্তু একটা জিনিস যেটা আসছে, যেটা আমি আপনার সঙ্গে দীর্ঘদিন সাংবাদিকতার শুরুতে আপনার সঙ্গে কাজ করেছি, আমি জানি যে আপনি একজন খোলামেলা মানুষ, খুব সাহসী মানুষ। কিন্তু একটা কথা এখানে আসছে যে এত যে দুর্ঘটনা হচ্ছে, কর্মচারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, বিভিন্ন জনকে শাস্তি দেওয়া হচ্ছে, যে মন্ত্রী মহোদয় কেন পদত্যাগ করছেন না? শুনেন, পদত্যাগ যদি আমার একটা দৃষ্টান্ত স্থাপন, এটাই তো দৃষ্টান্ত রাখতেছি। পদত্যাগ কখন করব? যদি আমার সৃষ্ট কোনো জিনিস হয়, আমার সৃষ্ট কোনো জিনিস যদি এটা যদি এই যে দোষগুলি, এটা যদি 1.5 বছর আগের থেকে সৃষ্ট হয়ে থাকে, অবশ্যই আমি পদত্যাগ করবো। আমাকে দেওয়া হয়েছে এগুলি ঠিক করার জন্য। সুতরাং আমি আপনি বলছেন যে সড়ক দুর্ঘটনায় এত মানুষ মারা যাচ্ছে, আমি কেন করবো? ওই যুক্তিতে আমি যাইতেই রাজি না। এটা চলছিল, এখানের মধ্যে আমাকে দেওয়া হয়েছে এটাকে ঠিক করার জন্য। আমি ঠিক না করে পালাই কেন যাব? আমি এটাকে ঠিক করব। আমি বলেছি যে আপনারা আমাকে আর 1.5 বছর দেন, আমি সাংবাদিকদের বলেছি আমাকে আর 1.5 বছর যে উল্লেখযোগ্য ইয়া যদি না হয় আমি পদত্যাগ করবো। আমরা আশা করবো যে আপনি সফল হবেন আপনি, ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, সবাই সহযোগিতা করেন। আমরা আর যদি মনে করেন যে এটা আমার সৃষ্ট, বলে দেন যে এটা আপনি করেছেন। আপনার আরেকটি মন্তব্য আহত করেছে যে ওই যে আপনি দুর্ঘটনাস্থলে যাওয়ার ব্যাপারে, আমি এসে কি করবো, এই কথাটি আপনি বলেছিলেন। কে? আপনি। শুনেন, আমি আসলে কি সমস্যার সমাধান হবে কিনা এরকম কথা না। আমি বলেছি যে আমার কাজ আমি করেছি। আই এম এ কমান্ডার, আমি কিন্তু আর্মির লোক। আমার কাজ হচ্ছে মোবিলাইজ করা ফ্রম অল সেক্টর থেকে। আমার অনুপস্থিত যেখানে মোবিলাইজ করতে পারবো, যেখান থেকে বসে, সেখানেই আমি থাকবো, অর্থাৎ কমান্ড পোস্টে আমি থাকবো। এটা ব্যাটল ফিল্ডে হোক অথবা অন্য জায়গায় হোক, যে স্থান কমান্ড পোস্টের স্থান, কমান্ড পোস্ট যেখানে আমার আছে সেখানে আমি থাকবো। আর ব্যাটল ফিল্ডের মধ্যে ব্যাটল ফিল্ডের লোক যাবে, অর্থাৎ অপারেশন যারা করবে তারা যাবে। আর যেটা দেখি মানবতার জন্য যেটা 2টা মন্ত্রীকে পাঠানো হয়েছে, একটা হলো পানি সম্পদ মন্ত্রী, যার পানির ব্যাপার আছে ওইখানে স্থানীয় তার এলাকার লোক, আবার তার এলাকার লোক, এখানে 2টা কিন্তু। একটা হচ্ছে তিনি পানি সম্পদ মন্ত্রী, চাঁদপুরের ব্যাপারটা, বান্তাদের ব্যাপারটা তার ব্যাপারও আছে, আমার নয় শুধু তারও আছে। তিনি গেছেন, তিনি 2 দিন ওখানে ছিলেন। ধর্মমন্ত্রী তিনিও ভোলার, তিনিও গেছেন। মাননীয় মন্ত্রী এবং আমাদের অন্যতম অতিথি ফরিদ ভাই, আপনাদের দুজনকে এই অনুষ্ঠানে অংশ নেবার জন্য ধন্যবাদ। শুধু দর্শক মন্ডলী, মাননীয় মন্ত্রী এতক্ষণ আমাদের তার অনেক
অসহায়ত্বের কথা, সীমাবদ্ধতার কথা বলেছেন। সেই সঙ্গে তিনি 1.5 বছর সময় চেয়েছেন, অনেক স্বপ্নের কথাও তিনি আমাদের শুনিয়েছেন। আমরা চাই স্বপ্ন যেন স্বপ্নই থাকে, সেটা যেন কখনো দুঃস্বপ্নে পরিণত না হয়। এর সঙ্গে আমরা এটাও মনে করি যে ক্ষমতা এবং দায় একই সূত্রে গাঁথা, এই দুটোকে বিচ্ছিন্ন করবার কোনো সুযোগ নেই। বিচ্ছিন্ন করবার চেষ্টা করলে দুটোরই মৃত্যু ঘটে। এক একটি মৃত্যু, সেই নির্মম সত্যের উচ্চারণ, আমরা ভালো নেই। মাননীয় মন্ত্রী, আমরা ভালো থাকতে চাই। শুধু দর্শক মন্ডলী, এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের অনেক। আমি আপনাকে শেষ করে আমি আরেকটা কথা বলবো, এই দায় কিন্তু শুধু মাননীয় মন্ত্রীর না, এই দায় মাননীয় মন্ত্রী থেকে সুইপার পর্যন্ত। আমরা আশা করি ব্যবস্থা নেবেন। দর্শক মন্ডলী, এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ।